মেঘেন, তোমায় বারণ করি, রসময় যদি তোমাকে নেমন্তন্ন করে যেও না কদাপি। ওর দেশের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বন্ধুদের সবাইকেও সাধছে, কিন্তু তোমাকে আমি আগে ভাগেই সাবধান করে দিই, ভুলেও যেন কোনো ছুটি ছাটার সুযোগে ওর বাড়ির দিকে পা বাড়িও না। যদি যাও তাহলে তোমারও ঠিক আমার দশাই হবে। যারা যারা গেছে সবারই সেই এক হাল হয়েছে। রসময় আজকাল কেন যে তা বলতে পারি না, নিজের নামের মর্যাদা রাখতে খুব উদ্ব্যস্ত। নিজেকে সে অক্ষরে অক্ষরে যথার্থ করতে চায়। রসময় শব্দগুলির উপর লক্ষ্য রাখো, তাহলে এই এক কথাতেই আমার কথার আন্দাজ পাবে। এতেও যদি না বোঝো তাহলে জব্দ হয়ে বুঝবে। এর বেশি বুঝতে হলে ওর রসের ছোঁয়াচ পেতে হবে তোমায়, যেতে হবে ওর বাড়ি। আর সেখানে গিয়েছো কি গেছো, সে দুর্গতি থেকে মা দুর্গা তোমাকে রক্ষে করুন। গত শনিবার আমি গেছিলাম রসমের বাড়ি তার আমন্ত্রণ রাখতে। হাওড়া আমতা লাইন, আমতা আমতা করে গাড়ি তো পৌঁছলো কোনো গতিকে। স্টেশন থেকে খুব বেশি দূরে নয় ও রাস্তা না, সোজা রাস্তা ধরে সন্ধ্যের আগেই গিয়ে উঠেছি। গেট দিয়ে ঢুকেই বাগানের মতো খানিকটা এগোচ্ছি তো এগোচ্ছি, কোথাও কারো টিকিট দেখা নেই। চমকে গেলাম হঠাৎ, গাছের ডালে এক প্যাঁচা বসে খাঁচার মধ্যে ঝুলছে। প্যাঁচাকে যে মানুষ আদর করে খাঁচায় রেখে পোষে আমার জানা ছিল না, কোনোদিনও শুনিনি। যদ্দূর জানি প্যাঁচা, বাদুর, আরশোলা, টিকটিকি, চামচিকে প্রভৃতি জানোয়ারেরা ঘরে এসে আড্ডা গাড়লেও গৃহপালিত পশু পক্ষীর মধ্যে নয়। যাই হোক, ঘরোয়া প্যাঁচা মনে করে ভাবলুম একটু ভাব করি, একটু আদর করা যাক। খুব সাবধানে ওর গায়ে নয় খাঁচার গায়ে হাত বোলালুম। ছুতে না ছুতেই ব্যাটা এমন চেঁচাতে শুরু করলো কি বলবো, কোকর কো কোকর কো কো কো। কোকাধ্বনি শুনে ধোঁকা লাগলো, মুরগি নাকি? প্যাঁচার সঙ্গে আমার চাক্ষুষ পরিচয় ছিল না, মা লক্ষ্মীর ছবির বাইরে চর্মচক্ষে কখনো দেখিনি। কিন্তু মুরগিরা তো আমার স্বচক্ষে প্রত্যক্ষ, প্রত্যেক দিনকার দ্রষ্টব্য, আর তাদের হাবভাবও আমার কিছু অচেনা নয়। মুরগিকে প্যাঁচা বলে ভ্রম করব, এ কি সম্ভব? এই রকম সন্দেহ দোলায় দুলছি, এমন সময় রসময় এসে আমার চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করল। হাসতে হাসতে এগিয়ে এলো সে। এই যে মূর্তিমান, এসে গেছো? প্যাঁচার চাচানিতেই টের পেয়েছি যে তুমি এসেছো। হা করে দেখছো কি? ওটা প্যাঁচা নয়, পাখিই না, ফাঁকি, সেলুলয়েডের বানানো, রেকর্ডে বাজানো এক চিজ। বুঝেছি, পক্ষী আকারে ফক্কিকার। আমি দম নিয়ে বলি, প্যাঁচার ছদ্মবেশে এক প্যাঁচ। রসময় হাত বাড়িয়ে দিল হাসতে হাসতে। আবেগ ভরে ওর করমর্দন করলুম, কিন্তু নিজের মুঠোর মধ্যে নিয়েছি কি অমনি তার হাতখানা ওর কোনো এর থেকে খুলে এলো। কোনো কথা না বলি এসে গেল আমার হাতে। আমার পিলে চমকে গেছে বলতে কি, একেই তো আমার হার্ট উইক, মাঝে ভারী হার্ট ট্রাবল গেছে, তার উপরে ভয়ঙ্কর আরেক চোট গেল এখন। কক্ষচ্যুত ওর হাতখানা হাতে ধরেই নিজের পালস রেট নিলাম। ধাক্কা সামলাতে সময় লাগলো আমার। এদিকে রসময়ের আসল হাত অলেস্টারের ভেতর থেকে বেরিয়েছে অট্টহাস্যের সাথে। সে হাত আমি ছুলাম না, আমার হস্তগত খানা ওর অলেস্টারের পকেটে গুজে দিলাম। ছদ্ম হাত বৎস, রসময় বলল, ঠকে গেলে আবার। রসময়ের ছেলেও এগিয়ে এসেছিল হাত বাড়িয়ে। আবার বোকা হবার ভয়ে আমি আগে সেটা বাজিয়ে দেখলাম। কি জানি ওর ছেলে যদি ওর মতোই প্যাঁচোয়া হয়। কথায় বলে বাপকো বেটা, তাই হাতে হাতে বাজিয়ে নিলাম। টোকা মারলাম, চিমটি কাটলাম, তারপরে মুচড়ে দেখব কি না ভাবছি, কিন্তু আমার রাম চিমটিতেই
তাকে করে উঠতে দেখে তখনও বলতে কি বেশ সভয়ে তাকে আমি হাতিয়েছি। ভয় মিথ্যে নয়, হাতটা খাঁটি হলেও ছেলেটার হাতের তেলোয় অথবা তলায় একটা নকল তেলো ছিল, রবারের তৈরি। টিপতে তার ভেতর থেকে জলের তোড় ফিনকি দিয়ে বেরিয়ে আমার শার্টের তলা দিয়ে বগলের গোলে গিয়ে লাগলো। আবার চমকালাম, আবার এক গোল, আবার আমার হার। তার ওপরে শীতের দিনে শার্ট ভিজে গিয়ে দমেও গেলাম বেশ। তোমার নাম কি খোক? ওর হাতে পড়ার আগে যে প্রশ্ন শুরু করেছিলাম তা সম্পূর্ণ করা হলো না। ছেলেটি বলল, আমার নাম খোকা। হাসতে হাসতেই বলল, বছর 12 পড়েছে বটে, কিন্তু রসময় জানালো এখনও ওর কোনো ঘাকা নাম রাখা হয়নি। এতদিন মামার বাড়ি ছিল কি না, নামকরণ তো সোজা কাজ নয়, আমার নামের সঙ্গে মিলিয়ে রাখতে হবে তো। তুমি লেখক মানুষ, দাও না একটা ভালো নাম। রসময়ের ছেলে অসময়, অসময় হলে কেমন হয়? আমি শুধাই, ছেলে মেয়ের আবার সময় অসময় আছে নাকি? নামটা ওর মনোপুত হয় না। আমার নিজের মতে বিসময় রাখলেই ভালো হতো, পাছে ওর রসালো মনে ঘা লাগে, তাই আর ওটা বলা হয়ে ওঠে না। চলো চা খাবে, চলো, কলকাতা থেকে এসেছ, ক্লান্ত হয়েছ খুব, রসময় বলল। ভেতরে গিয়ে জমলাম। খোকা এক ট্রে চা নিয়ে এলো। কি তার খুশবু আর কি তার রং! চায়ের তেষ্টা চানকে উঠল চাইতেই। ওই কুশন চেয়ারটা টেনে নিয়ে বসো আরাম করে। বসতে না বসতে যেন জগঝম্প বেজে উঠল। আমিও লাফিয়ে উঠলাম। হ্যাঁ, এ কোথায় বসেছি? ছদ্মবেশে কোনো পিয়ানোর উপরে নাকি? এরকম কুশনের চেয়ে কুশাসনে বসাও ঢের সুখের। গানের সুরের আসনখানি পাতি পথের ধারে, এ হচ্ছে তাই, বুঝলে হে গবেট? রসময় হাসতে থাকে। কেবল আসনের জায়গায় কুশন বসিয়ে নাও। আমি ওর কথায় কান দিই না। খোকা চায়ের কাপ টিপয়ের উপর রেখেছিল, সেই দিকেই মন দিলাম। টিপয় সেটা, টিপিয়ানো নয়, টিপে দেখেছিলাম আগেই। পেয়ালা মুখে তুলতে গিয়ে দেখি শশারও আমার সম্মুখে এসেছে। চায়ের কাপের সাথে সাথে সেও হাজির। আঠা লাগানো নাকি? হ্যাঁ, তাই তো বটে, আঠা দিয়ে আটাই হয়েছে দেখা গেল। চায়ের সাথে আমার এতদিনের পরিচয়, চা চিনব না এমন নয়, কিন্তু একটু চিনির দরকার। চিনি আমি বেশি খাই, মিষ্টিটাই আমার কাছে আসল, নইলে আর টি মিস করতে কি। চায়ের মধ্যেও মিঠে চাই। কৌটোর থেকে পেয়ালায় একটু চিনি ঢেলে নিয়েছি। হোমা, এ কি! চিনি ভাসতে লাগলো চায়ের ওপর। আমার ধারণা ছিল চিনি অনেকটা আমার মতোই, আমার স্বগোত্রই। মিষ্টতার দিক দিয়ে যে তা বলছি না, সাঁতার না জানার ব্যাপারেই চিনি আর আমি জলে পড়লেই তলিয়ে যাই, ডুবে যাই টুপ করে, আর ডুবে গিয়ে মারা পড়ি। মিষ্টতা ইতর বিশেষ থাকলেও আমরা দুজনেই মজ্জমান, ভাসমান নই। কিন্তু চিনিকে ভাসতে দেখে আমার আত্মবিশ্বাস শিথিল হয়ে এলো। সাবেক ধারণা টলে গেল আমার। নিজেকে সঠিক চিনি বলে মনে করতে পারলাম না। জলে ঝাঁপিয়ে পরীক্ষা করে দেখার উপায় ছিল, কিন্তু চায়ের কাপ ডুব দিবার পক্ষে খুব বেশি কি। অগত্যা ফু দিয়ে চিনিদের ডুবিয়ে দিতে লাগলাম, কিন্তু এক ফুৎকারে ডুবে যাবার জিনিসও নয়। চায়ের পেয়ালায় তুফান তুলেও লাভ হলো না কোনো। যতই তাড়া দেই ততই ওরা ঘুরে ফিরে বেড়াতে থাকে এধার থেকে ওধারে। সপ্রশ্ন চোখে রসময়ের দিকে চাইতেই সে সহাস্য মুখে একটা চামচ এগিয়ে দিল। চামচ নাও, চামচ দিয়ে ঠাঙাও, বলল ও। চামচের সাহায্যে চিনি সৎকার করা যায় কি না দেখি। না, অসম্ভব। পুকুরের পানার মতো এরা ভাসতেই জন্মেছে, ডুবতে জানে না। একেই চিনির পানা বলে কিনা কে জানে।
চামচ দিয়ে বেয়াদব চিনিদের তুলে ফেলতে যাই, গিয়ে দেখি আবার রসময়ের হাস্যোদ্রেক করেছি। চায়ের ডোবাতে চামচ গলতে শুরু করলো। দেখতে দেখতে গোটা চামচটাই গলে চা হয়ে গেল। কাপের সঙ্গে গলাগুলি হয়ে একনিষ্ঠ সেই সসারের উপরে উপচে পড়ার মতো হলো। বাপ বেটাও হাসিতে উপচে পড়লেন। চিনির চলৎ শক্তিতে আমি অবাক হইনি। বাজার থেকে ওকে উধাও হতে দেখেছি তো আকচার, কিন্তু চামচের গলদ শক্তিতে চমৎকৃত হলাম। যাই হোক, ওদের উচ্ছ্বসিত হাসির সামনে নিজের বিস্ময় দমন করে পাপ বিদেয় করলাম। চিনি, চামচ, চা সব এক চুমুকে চালান দিলাম পেটের গর্তে। বিষময় বলল, আসুন কাকাবাবু, লুডো খেলা যাক একটু। খেলার উৎসাহ জাগে আমার, কিন্তু লুডোর ছকটা কুলঙ্গির তাক থেকে পারতে যেতেই তার ফাঁক থেকে এই স্যাক কাঁকড়া বিছে তড়াক করে আমার ঘাড়ে লাফিয়ে পড়েছে। চমকে উঠে দেখি, যাক রক্ষে তবু, সত্যিকার বিছে না, সেলুলয়েডের বানানো। রসময় একটা সিগারেট বাড়িয়ে দিল। আমি বললাম, সিগারেট তো আমি খাই না বন্ধু। টানো না, আরাম পাবে টানলে, ভয় নেই, খাঁটি সিগারেট, সেলুলয়েডের নয়, বলল রসময়। নিলাম, ধরালাম, টানছি। প্রথম যাদের হাতে খড়ি ঠিক তাদের মতোই প্রাণপণে। হঠাৎ দুম, সিগারেট বলা নেই কওয়া নেই পটকার মতো ফেটেছে আমার মুখের ওপরেই। আমাকেই পটকাবার মতলবেই। সারা সন্ধেটা নানা ঝঞ্ঝাটে এইভাবেই কাটল। তারপর এলো খাওয়ার পালা। পালা না বলে খাওয়ার ঠেলা বলাই উচিত। আলু ভাজা মনে করে যা চিবিয়েছি তা আলু নয়, কাঁচকলা, কাঁচকলার ভাজি। আলুর দম ভেবে যাকে গালে তুলেছি তা আলুর দম নয়, আলুর ভ্রম। ওলের ছলনা। গালে ধরতে না ধরতেই গলা ধরল। পোস্তর বড়া খেয়েও আরেক পস্তানি। ঠিক যে তা কী বস্তু বলা আমার পক্ষে শক্ত। রন্ধন বিজ্ঞানে আমি ততটা পোক্ত নই, তবে মনে হয় করাত করার কোনো কারো শিল্প টিল্প হবে। অবশেষে ঝোলের বাটি ধরে টানলাম। মাছের কালিয়া দমন করা যাক এবার। মাছ জিনিসটার আজ পাবো ঠিকই। মাছের মোড়োটাই তুলতে গেলাম আগে, ছুতেরা ছুতেই সেটা আপনা থেকেই পাতের উপর লাফিয়ে আসে। পাতের থেকে লাফিয়ে ওঠে আমার মাথায়। আমার মাথায় উপরেই মুন্ড পাত। শেষে দেখি মাছের মাথা নয়, কোলা ব্যাং, তাও খাটি না, সেলুলয়েডের, দম দেয়া। এমনি করে আগা গোড়া ওদের দুজনের হাসির অট্টরোলের মধ্যে নাকে মুখে দুটো গুজে ওঠা গেল। খাওয়ার ঠেলা শেষ করে শোবার পালা এবার। এখন বিছানায় গিয়ে লম্বা হতে পারলেই ল্যাঠা চোখে। হাত পা ছড়িয়ে একটু গড়িয়ে বাঁচি। শোবার ঘরে ঢুকেই আমার দরজায় খিল দিলুম। জানলাগুলো আটলুম ভালো করে ভেতর থেকে। কি জানি রাত্রেও যদি রসিকতার ঝামেলা সইতে হয়। বীরবল বলেছিলেন ঠিকই, রসিকরা রশি দিয়ে বাঁধে আর শিক দিয়ে বেঁধে। বাধা পড়েছে বটে, কিন্তু বিদ্ধ হয়নি এখনো। ভয় একটা ছিলই প্রাণে। যদি কোনো ফাঁক ফোকর দিয়ে শিকটিকে সে খোঁচা মারে, শিক্ষা বা বানিয়ে রাখে আমায়, সেই রসিকতার পাল্লা সামলানোর চেয়ে আগেই জানালা খড়খড়ির পাল্লা এঁটে রাখা ভালো। পুরনো কাঠের চারপায়া, কোনো সময় হয়তো খাট ছিল, কিন্তু দীর্ঘকাল চৌকিদারি করে এখন খাটিয়ে এসে দাঁড়িয়েছি। মশারি খাটাবার ডান্ডা ছিল চারপাশে, মশারি ছিল না। শুয়েছে বিছানায়, কোনো রকম একটু বিশ্রাম করে রাতটা কাটিয়ে দেয়া যাবে। কিন্তু পাশ ফিরতেই খাটটা খ্যাঁচ করে উঠল। একদিকের পায়া মচকেছে, প্রতিবাদ করেই সেদিকটা কাঁত। উঠে দেখতে গেছি অন্য দিক থেকে আরেক হ্যাঁচকা টান। এক ধারের ডান্ডে এসে লাগলো আমার মাথায়। দেখতে না দেখতে আরেকটা পড়লো পিঠের উপর। আর্তনাদ করে খাট থেকে নামতে যাব, চার পায়াটা চারখানা হয়ে পড়লো আমার চার ধারে, পড়লো আমার ঘাড়েই, তার ডান্ডা টান্ডা সমেত।
আমি আর খাটের ওপর নেই, খাটই আমার উপরে তখন। তার ধ্বংসাবশেষের মধ্যে আমি সমাধিস্থ। দরজার বাইরে থেকে রসময়ের উচ্চ হাসি কানে এলো, সেই সুসময়ে। বিষময়েরও ফিক ফিক শুনলাম। অত রাত্রে খাটকে আর নতুন করে খাটাবার উৎসাহ হলো না। ঘুমাবার সময় কি কোনো খাটনি কারো পোষায়? খাটের গর্ভেই যতটা আরামে পারা যায় কাত হওয়া গেল। খাটে না শুয়েই খাট সই রইলাম। মশারি নাই খাটিয়া খাটিয়ে অকাতরেই। ঠিক করলাম সকালে উঠে এখান থেকে পিঠ টান দেব, সকলের অজান্তে। ভোর হতে উঠে পড়েছি, চোরের মতো বেরিয়েছি ঘর ছেড়ে। না, সদর দিয়ে নয়, কে জানে সেধারে যদি কোনো কলকৌশল করা থাকে। দরজা খুলতে গিয়ে যদি সত্যই দরজা খুলে যায়, খুলে আসে আমার হাতেই, রসময়ের শ্রীহস্তের মতোই। লোকে বাড়ি চাপা পড়ে মরে শুনেছি, কিন্তু আমার মতো দুর্বল হৃদয় লোকের পক্ষে একটা দরজার চাপই যথেষ্ট। খিড়কি দিয়ে পালিয়ে যাওয়াই ভালো, নিরাপদ অনেক। পা টিপে টিপে এগুলাম। পেছনের দরজা খুলে বাগানের ভেতর গিয়ে পড়েছি। মাঝখান দিয়ে সরু এক ফালি পথ, খড়কুটোয় ভর্তি, ঝরা পাতার স্বরাজ। চলতে গেলে মর্মর ধ্বনি ওঠে। সাবধানে পা টিপে টিপে চলেছি। বিচালি বিছানো একটা জায়গার উপর দিয়ে যাচ্ছি। এমন সময়ে হঠাৎ ঝপাং, একেবারে পাতকোর মধ্যে ধপাত। বিচালির বিছানা যে আসলে আমাকে মজানোর জন্যই, তার তলায় যে পাতকোর উৎপাত রয়েছে তা আমি ধরতে পারিনি। ধরতে পারলাম ধরা পড়বার পর। পাতকোর ফাঁদে পা দেবার পর পাতালে গিয়ে একেবারে। হায় হায়, বিভয় এসে রসিকতার কবলে পড়ে মারা যেতে হলো শেষটায়। আমি তো রসময়ের চিনি নই যে জলে পড়লেও ভাসব, জলে পড়লেই আমার জলাঞ্জলি। টুপ করে আমি ডুবে যাব টপ করে। আমার ভারী কান্না পেতে থাকে, কিন্তু না, ডুবতে হলো না। রসময় কাছেই ছিল ওত পেতে। আমার পলায়ন বার্তা এবং পতন রহস্য কি করে যেন টের পেয়েছিল। কি করে আগে থেকে জেনেছিল কে জানে। সে এসে টেনে তুলল। শীতের দিনের সূর্যের মতো কাঁপতে কাঁপতে আমি উঠলাম। সদর পথেই বেরোতে পারতে। সকালে উঠে তোমার যে বেড়ানোর বদ অভ্যেস, তা আগে কেন আমি বলনি? সে আফসোস করে। আমার বন্ধুদের সবারই দেখছি এই এক ব্যারাম, প্রাতভ্রমণের বদ খেয়াল। আর কেন জানি না সকলেই এই খিড়কির পথটাই বেছে নেয়। পৌষ মাসের সকালে সিক্ত কাপড় জামায় কাঁপছি। না বন্ধু, না, প্রাতভ্রমণ নয়, প্রাতকালের ভ্রমও না। সকালে উঠে চান করার আমার বাতিক, তাই ভাবলুম প্রাত চানটা সেরে আসি। কাঁপতে কাঁপতে বলি। এই ঠকাটাই বড্ড জোর হয়েছিল। হাতে পায়ে দাঁতে ঠকঠক করছি তখনও। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি হাসির গল্প, রসময় রসিকতা। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।